1876 খ্রিস্টাব্দের 25শে এপ্রিল সেই সময়ে হিন্দু কলেজের ম্যানেজার রামকমল সেন, যিনি কিনা তার নিজের বাড়িতেই প্রতিষ্ঠা করেন অ্যালবার্ট ইনস্টিটিউট, আর একই সাথে তিনি তার বাড়ির নাম রাখেন অ্যালবার্ট হল। কলকাতার ব্যস্ত কলেজ স্ট্রিট, বইয়ের দোকান, সাইকেলের ঘণ্টা আর ছাত্রছাত্রীদের হাসি শব্দে ঘেরা এক কোণে দাঁড়িয়ে আছে এমন এক ভবন, যার বাতাসে কেবল কফির গন্ধই নয়, মিশে আছে স্মৃতি, গল্প, বিপ্লব, কবিতা, আবার কখনো কখনো নিস্তব্ধতা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি হলো ইন্ডিয়ান কফি হাউস। এটি এমন এক জায়গা যেখানে প্রজন্মের পর প্রজন্ম খুঁজে পেয়েছে নিজেদের কণ্ঠস্বর। বাইরের কোলাহল নিঃশব্দে মিশে যায়, আর তার জায়গায় নেয় কাপের ঠকঠক শব্দ, শান্ত কথোপকথনের গুঞ্জন, আর দূর থেকে ভেসে আসা সেই সব বিতর্কের প্রতিধ্বনি, যা এক সময় গর্জে উঠেছিল সাহিত্যে, শিল্পে এবং রাজনীতির বিশাল সব চিন্তকের কণ্ঠে। এটি কেবল একটি ক্যাফে নয়, এটি এক চিন্তার মন্দির, কবির, বিদ্রোহীর, চিন্তকের এবং স্বপ্ন দেখা মানুষের এক আপন ঠিকানা। চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক কলকাতার কলেজ স্ট্রিটের এই কফি হাউস নিয়েই অল্প কিছু কথা। অনেক আগেই, যখন এটি ইন্ডিয়ান ক্যাফে হাউস নামে পরিচিত হয়নি, তখন এই ভবনটির নাম ছিল অ্যালবার্ট হল। 1800 শতকের শেষের দিকে ব্রিটিশ আমলে এটি তৈরি হয়েছিল। উদ্দেশ্য ছিল সম্মেলন এবং ঔপনিবেশিক সামাজিক অনুষ্ঠানের আয়োজন, কিন্তু ইতিহাসের মন ছিল অন্য কোথাও। অ্যালবার্ট হল, রামকুমার সেন এই নামটি দিয়েছিলেন রানী ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স অ্যালবার্টের নাম অনুসারে। 1848 হেনরি পেডিংটন কলকাতায় কফির প্রচলন শুরু করেন। উদ্দেশ্য ছিল ব্রিটিশ যুবকদের মাদকের প্রতি আসক্তি কমানো। হিন্দু কলেজের জন্য এই অঞ্চলটির নাম হয়ে ওঠে কলেজ স্ট্রিট। ক্রমশ চারধারে গড়ে উঠতে থাকে মেডিকেল কলেজ। মাধুরবাবুর বাজারের জায়গায় নির্মিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয়, আর এই অঞ্চলে ছাত্রদের বসবাস বাড়তেই থাকে। সেই সময়ে অ্যালবার্ট হলের দোতলায় থাকতেন হিন্দু কলেজের প্রথম অধ্যক্ষ ক্যাপ্টেন D.L. রিচার্ডসন। শুরু হলো এই বাড়িতে জ্ঞানী ব্যক্তিদের আনাগোনা। তবে অ্যালবার্ট হলের ঔজ্জ্বল্য বাড়ছিল কেশব সেনের সময়ে। সমকালীন ব্রাহ্ম সমাজের অগ্রণীদের আবির্ভাবে মুখরিত হয়ে ওঠে এই ভবনটি। নামে সাহেবিয়ানা থাকলেও ধীরে ধীরে এই ভবন হয়ে ওঠে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ভরকেন্দ্র। সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, আনন্দমোহন বসু এবং অন্যান্যদের উদ্যোগে এখানেই প্রতিষ্ঠিত হয় ভারত সভা 1883, আর এখানেই প্রথম ভারত সভার জাতীয় সম্মেলন হয়। জাতীয়তাবাদী নেতাদের বক্তৃতা শুনতে অ্যালবার্ট হলে উপচে পড়ছিল শ্রোতাদের ভিড়। পাশাপাশি 1928 সালে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্স পার্টির সর্বভারতীয় সম্মেলন উপলক্ষে এই হল আলাদা করে ভাড়া নিয়েছিল কমিউনিস্ট পার্টির সভ্যরা। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন কলকাতার আকাশে বোমারু যুদ্ধ বিমানগুলো গর্জন চালাচ্ছিল, তখন ব্রিটিশ সরকার এখানেই করেছিলেন এয়ার রেড প্রিকশন। অন্যদিকে এই একই সময়ে অর্থাৎ 1941-এ ভারতীয় কফি বোর্ড মধ্য কলকাতায় শুরু করেছিলেন কফি হাউস। সেখানে ছিল দুটি মহল, একটি সাধারণ মানুষের জন্য কফি অফ কমন্স এবং অন্যটি কফি অফ ইন্টেলেকচুয়াল। তবে মধ্য কলকাতার এই কফি হাউস কোনোদিনই আমজনতার আপন হয়ে উঠতে পারেনি। সাধারণ মানুষ আড্ডা দেওয়ার জন্য বেছে নিলেন বইপাড়ার অ্যালবার্ট হলকে। 15 বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের কফি হাউস হয়ে উঠল বাঙালির একান্ত কফি ঘর। 1942 আনুষ্ঠানিকভাবে ভারতীয় কফি বোর্ডের অধীনে এই বাড়িটি কফি হাউসে রূপান্তরিত হয়, যার উদ্দেশ্য ছিল ইউরোপের মতো ভারতেও কফি পানের অভ্যাস গড়ে তোলা। শুরু থেকে এখনো পর্যন্ত স্থাপত্য শৈলীতে এই ভবন স্পষ্টভাবে ঔপনিবেশিক আমলের ছাপ বহন করে। উঁচু ছাদ, বিশাল খিলানযুক্ত জালনা, সরু বারান্দা আর একটি কেন্দ্রীয় সিঁড়ি, যা যেন কেবল জায়গা নয়, সময় ঘুরে
উঠে যায়। দেওয়ালগুলো বিবর্ণ, টেবিলের কোণে ক্ষয় ধরেছে, ফ্যানগুলো ধীরে ঘুরে। তবে এইসব ত্রুটি যেন এর ঐতিহ্য কিছুতেই কমিয়ে দেয় না, কারণ এই অসম্পূর্ণতাগুলোই লুকিয়ে আছে এর আসল সৌন্দর্য। সাদা পোশাক এবং পাগড়ি পরিহিত পরিবেশনকারী কর্মীরা আজও বহন করে চলেছে সেই অর্ধ শতাব্দীর প্রাচীন ঐতিহ্য। তারা যখন টেবিলের মাঝখান দিয়ে গরম কফি কিংবা মটন কাটলেট নিয়ে হেঁটে যান, তখন যেন মনে হয় ইতিহাস নিজেই তাদের পিছন পিছন হাঁটছে। নিত্য পরিবর্তনের শহর কলকাতায় এই ঘরটি আজও থেমে আছে, একটি নিঃশব্দ সাক্ষীর মতো, যেটি প্রজন্মের পর প্রজন্মকে দেখাচ্ছে এগিয়ে যেতে প্রতিটি কফি কাপের মাঝে দিয়ে। যদি এই দেয়ালগুলো কথা বলতে পারত, তাহলে তারা আর ফিসফিস করতো না, তারা গর্জে উঠত বাংলা সংস্কৃতির শ্রেষ্ঠ মননের ইতিহাস বলে। কফি হাউজে যারা শাসন করেছেন সেই মুখগুলো সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে গিয়েছে। একটা সময় এখানে আড্ডা জমাতো সাহিত্যিক গৌরশঙ্কর ভট্টাচার্য, সমরেশ বসু, দীপেন মুখোপাধ্যায়, গৌরকিশোর ঘোষ, মণিশঙ্কর, বিমল মিত্র, ভবানী মুখোপাধ্যায়, তারাপদ রায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শক্তি চট্টোপাধ্যায় এবং সুনীল গঙ্গোপাধ্যায়। পাশাপাশি এখানে আসতেন শিবরাম চক্রবর্তী, সুভাষ মুখোপাধ্যায়, বিনয় বসু, তরুণ সান্যাল এবং অমিতাভ দাশগুপ্ত রাও। আসতেন নাটক এবং ছবির জগতের দিকপাল সৌমিত্র চট্টোপাধ্যায়, দ্বিজেশ মুখোপাধ্যায়, বিজন ভট্টাচার্য, শম্ভু মিত্র, উৎপল দত্ত, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এবং অপর্ণা সেনেরা। শুধু সাহিত্য বা রঙ্গমঞ্চে নয়, কফির কাপে তুফান তুলতেন, কফি হাউজে জড়ো হতেন মানবেন্দ্র রায়, বিমান বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, অনিল বিশ্বাস, অসীম দাশগুপ্তের মতো বামপন্থী নেতারাও। নিছক আড্ডা নয়, কফি হাউস আদতে বাঙালির মননের চরণভূমি। এখানেই বসে কবিরা লিখেছেন তাদের কবিতা, দার্শনিকরা তর্কে মেতেছেন তথ্য নিয়ে, রাজনৈতিকবিদরা তর্ক করেছেন নীতিমালার ভবিষ্যৎ নিয়ে, আর ছাত্ররা সবকিছুতেই প্রশ্ন তুলেছেন। কিন্তু এই বিভিন্ন যুক্তিতর্কের মুখে মুখরিত কফির ধোঁয়াতেই একদিন দেখা দিল আশঙ্কার কালো মেঘ। 1912 অ্যালবার্ট হলের মালিকানা বদলে যায়, আর এটি কিনে নেন চোরবাগানের জমিদার অভিরাম মল্লিকের পরিবার। পরবর্তী সময়ে বাড়িটির 2টি তলা ভাড়া দিয়ে শুরু হয় কফি হাউস। 1958 ভারতীয় কফি বোর্ড ঘোষণা করে কলেজ স্ট্রিটের এই কফি হাউস বন্ধ করে দেওয়া হবে। কারণ হিসাবে তারা জানান এটি লাভজনক হচ্ছে না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ায় শহরের বুদ্ধিজীবীরা। অধ্যাপক নির্মল ভট্টাচার্য, অধ্যাপক সমীর গঙ্গোপাধ্যায়, অধ্যাপক মিহির মুখোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয় ইন্ডিয়ান কফি ওয়ার্কস কোঅপারেটিভ। রাজ্য সরকার রিকুইজিশনের মাধ্যমে মল্লিক পরিবারের কাছ থেকে বাড়িটির নির্দিষ্ট অংশ সমবায় গোষ্ঠীর হাতে তুলে দেন। কিছুদিন বন্ধ থাকার পর নতুনভাবে যাত্রা শুরু হয় কফি হাউস, এইবার সমবায় ভিত্তিতে। চোরবাগানের মল্লিক পরিবার অধিগ্রহণ ব্যবস্থায় সন্তুষ্ট ছিলেন না। 90-এর দশকে মল্লিক পক্ষ এবং সমবায়ের মধ্যে মতবিরোধ সংঘাতে রূপ নেয়। 1986 সালে সংশোধনী জমি অধিগ্রহণ আইন অনুযায়ী এই রিকুইজিশন 25 বছরের বেশি চলতে পারে না। এই আইনের ভিত্তিতে 1992 সালে আদালতের রায়ে কফি হাউস বন্ধ হওয়ার উপক্রম হয়। জটিল এই পরিস্থিতিতে একটি প্রমোটার সংস্থা কফি হাউস অধিগ্রহণে আগ্রহ দেখায়। বাম সরকার তখন কফি হাউসের ভবিষ্যৎ রক্ষাতে এগিয়ে আসে। বহু টানাপোড়ান এবং আইনি লড়াইয়ের পর 1996 সালের 8ই সেপ্টেম্বর রাজ্য সরকার কফি হাউসের নির্দিষ্ট অংশ কিনে নেয় এবং তা কফি হাউসের সমবায় গোষ্ঠীর হাতে তুলে দেয়। আড্ডা, এই বাঙালির প্রাণের ছন্দহীন অথচ আত্মবোঝার কথোপকথনের ধারা, তার প্রকৃত রূপ খুঁজে পেয়েছে এই কফি হাউসেই। এখানে কেউই আসেন না তাড়াহুড়োর জন্য,
লোকে আসেন থাকার জন্য, ঘন্টার পর ঘন্টা, কখনো কখনো সারা জীবনের জন্য। শেষ ইন ব্ল্যাক কফি কাপের পাশাপাশি চলে তর্ক, মার্কস থেকে রবীন্দ্রনাথ, ফুটবল থেকে ফ্রয়েড, প্রেম থেকে অস্তিত্ববাদ পর্যন্ত। কোনো মাইক্রোফোন ছিল না, না ছিল কোনো মঞ্চ, ছিল কেবল কণ্ঠস্বর আর তারই মাঝে মাঝে থাকা নীরবতা। ইন্ডিয়ান কফি হাউস হয়ে উঠেছে এক প্রাচীরহীন বিশ্ববিদ্যালয়, যেখানে প্রবেশাধিকার ছিল শুধু একটা জিনিসের জন্য, এক প্রশ্নমুখর মন আর এক স্বপ্ন দেখার হৃদয়। সেখানেই ছিল এর আসল বিশেষত্ব, কফিতে নয়, সঙ্গতে, মেনুতে নয়, মনোভাবনায়, খ্যাতিতে নয়, স্বাধীনতায়। এই হলো কলকাতার কলেজ স্ট্রিটের কফি হাউস নিয়ে অল্প কিছু কথা।